লাস্টে আমরা কথা বলেছিলাম শেপ সি কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে করবেন। আজকে আমরা দেখবো শেপ মডিফিকেশন, শেপগুলোকে ভাঙা যায়, করা যায়, কীভাবে কী দিয়ে কী তৈরি করা যায়, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো। আমি আবারও গতকাল হচ্ছে একটা রেক্টেঙ্গুলার করে নিলাম, আমি স্ট্রোকটা বন্ধ করে দিচ্ছি। স্ট্রোক বন্ধের ব্যাপারটা তো হোপফুলি বুঝতে পেরেছেন যে এখানে ক্লিক করলে স্ট্রোকটা বন্ধ করা যায়। এই পাশে একটা ছোটো কী থাকে, ক্রস থাকে, ক্রসে ক্লিক করলে স্ট্রোক কালারটা বন্ধ হয়ে যায়। ফিলার স্ট্রোক নিয়ে কথা বলেছিলাম, কোনো বলা হয়নি। আচ্ছা তাহলে এটা একটু কথা বলি যে একটা শেপ আপনি ড্র করবেন, শেপ ড্র করলে ওটার কালার করতে হবে না। যে কোনো শেপ, যে কোনো কিছু ডিজাইন করেন না কেন এই সফটওয়্যারে আপনি দুটো জায়গায় কালার দিতে পারবেন, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে বর্ডার কালার। ফিল বলতে আমি ডিজাইনটার গায়ে ভিতরের কালার করছি, আর বর্ডার বলতে আমি এটা বর্ডারের কালার করছি। ফিলটার দিকে তাকে ফিল্টার স্ক্রিন হচ্ছে ফিল কোনটা, আর যেটা পাশে ফ্রেমটা করতে পারছেন এটা হচ্ছে স্ট্রোক। বর্ডার তো ঠিক আছে, দেখেন এই বর্ডারটা এটাকে আমরা বলি স্ট্রোক। তো আমি যদি এখানে এই একটা শেপ তৈরি করি, একটা হোয়াইটে তৈরি করলাম, একটা এখানে তৈরি করলাম, খেয়াল করেন স্যার একটা শেপ তৈরি করলাম। আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দুটো জায়গায় কালার, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে ওর স্ট্রোক। স্ট্রোকটা কোথায়, যখন জুম ইন করবো এখানে খেয়াল করেছেন এই যে একটা কি আছে, স্ট্রোক আছে। জুম ইন জুম আউটটা কীভাবে করি আমরা, কিবোর্ডে অল্টারটা প্রেস করতে হবে, আগে অল্টারটা প্রেস করে ধরে রাখবো, তারপর স্ক্রলার যেটা আছে এটা আমি আপ করলে জুম ইন হবে, ডাউন করলে জুম আউট হবে, এই ওকে। তো এখন খেয়াল করি আমরা একটু জুম করে এখানে খেয়াল করি, এই যে দুটো কালার দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে ফিল কালার। আমি এখানে ক্লিক করে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, আমি যে কালারটা ক্লিক করবো সেই কালারটাই কোথায় যাবে, এখানে যাবে। তাহলে আরেকবার দেখেন তো স্যার, এখানে ক্লিক করলাম, কালার আসতেছে কেন, সিলেক্ট করা নেই। আমার কাছে 1000টা শেপ থাকতে পারে, আমি সফটওয়্যারকে বলতে হবে ভাই একে অথবা এদেরকে কালার দাও, তাহলে আগে আমাকে অবশ্যই এটা কি ধরতে হবে। স্যার এই ধরার কাজটা কে করে, একদম ফার্স্ট টুল যেটা নিয়ে সর্বপ্রথম কথা বলেছিলাম, মুভ টুল। হ্যাঁ মুভ টুল, এটা একদম হাই হ্যালো টাইপের একটা টুল এই সফটওয়্যারের ভিতরে। এই যে এই টুলটা মুভ টুল, আমি এটাকে দিয়ে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। দেন এখন যদি আমি ক্লিক করি কালারটা অটোমেটিক্যালি কী হবে, চেঞ্জ হবে। এটা হচ্ছে ফিল। আমি স্ট্রোকে ক্লিক করলাম, সেম কালারগুলো এখানে আছে, আমি যখন এখানে ক্লিক করবো আবার কালারটা কোথায় যাবে, স্ট্রোকে যাবে। তাহলে একটা ফিল কালার, একটা স্ট্রোক কালার। তাহলে কালারগুলো এখানে পাচ্ছি, আরও দুটো জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে কোথায়, এই দুটো জায়গায়। এগুলো হচ্ছে মেইন কালার। আমি যদি ডাবল ক্লিক করি এখান থেকে, এটা ফুল কালারের পিকারটা খুলে দিবে, কমপ্লিট কালার প্যানেলটা ওপেন করে দিবে। আমি এটা নিয়ে এখন একেবারেই কথা বলবো না, এটা বোঝার জন্য এখনও প্রিপেয়ার্ড হন নাই, আর একটু পরে গিয়ে। তবে এটা হচ্ছে কালার, এখান থেকে যে কোনো একটা কালার ধরে ক্লিক করলে ওই কালারটাই কি এখানে অ্যাপ্লাই হবে। এইগুলো হচ্ছে আপনার কিছু কালারের সোয়াচ। সোয়াচ তো বোঝেন আপনারা, তো ডেফিনেটলি বোঝেন সোয়াচেস, ঠিক আছে। মেকআপ কিনতে গেলে ওই যে অনেকগুলো শেড দেয় না, এক্স্যাক্টলি ওইটাই কিন্তু, ওইটাই সোয়াচ, এইটাই কি সোয়াচ। তাহলে আপনার কিছু সোয়াচেস আকারে কালারগুলো কী করা আছে এখানে সেভ করা আছে। আপনি যদি কমপ্লিট ম্যানুয়ালি কালার চান, আপনিই ডিসাইড করবেন কোন কালার, দেন আমরা কোথায় আসে এখানে ডাবল ক্লিক করে নিজেরা কালারটাকে চুজ করি, লাইট হবে নাকি ডার্ক হবে, দেন ওকে দিলে কালারটা কোথায় এখানে অ্যাপ্লাই হয়। একই সাথে যদি প্রপার্টিস প্যানেলে যান, খেয়াল করবেন প্রপার্টিস প্যানেলে গেলে প্রপার্টিস জিনিসটা কি, প্রপার্টিসের কাজ হচ্ছে আপনি যেটাকে সিলেক্ট করবেন ওর সম্পর্কে সব ইনফরমেশন প্রোভাইড করা। অ্যাটলিস্ট আপনার অ্যাসেনশিয়াল ইনফরমেশনগুলো সেখানে কি প্রোভাইড করবে। যেমন আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই, এক্স ওয়াই বলতে কি বোঝায়, হ্যাঁ হ্যাঁ এক্স বলতে বোঝায় যে কোনো অবজেক্ট, ডানে বামে মুভমেন্ট, ঠিক আছে, ডানে বামের মুভমেন্ট। আপনি একটা, এই যে আমার কাছে একটা টেবিল আছে, আমার একটা কিবোর্ড আছে আমার কাছে, আমি কিবোর্ডটা চাইলে একদম পাশে রাখতে পারছি, আবার মিডলে রাখতে পারছি না জিনিসটা, তাহলে ওকে আমি কোথায় রাখবো, সে কতটুকু পরিমাণ পজিশন নিয়ে আছে সেই পজিশনটাকে কী বলে, এক্স অ্যাক্সিস বলে, যদি সেটা ডানে আর বামে হয়। আর ওয়াই কোনটা স্যার, যদি সেটা উপরে নিচে হয় জিনিসগুলো। এই দুটো জিনিস খুব একটা কাজে লাগে না এখানে, কারণ এগুলো আমরা হাত দিয়ে টেনে কিংবা আদার্স মেথডে করে ফেলি। উইথ হাইট, ওই যে লাস্ট ক্লাসে উইথ হাইট নিয়ে কথা বললাম, যে উইথ কত হাইট কত এখান থেকে চেঞ্জ করা যাবে। যদি আমরা এখান থেকে, আমি একটু চেঞ্জ করে দেখাই, আমরা চাইলে কোনো একটা অবজেক্ট, এখানে ফ্লিপার আছে, ফ্লিপ করতে পারবো। এই যে খেয়াল করেছেন, এগুলোকে আমরা উপরে নিচে ডানে বামে এগুলোকে আমরা ফ্লিপ করতে পারবো। এই একই সাথে এখানে কি দেখতে পাচ্ছি স্যার, ফিল কালার, ওই যে এখানে যেটা ফিল বললাম সেটা ফিল এখানে আছে। একই জিনিস আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এখানে আছে স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা আমি এখান থেকে চাইলে অ্যাক্সেস করতে পারবো। তাহলে কয়টা জায়গায় আছে, তিনটা জায়গায় আছে। এই যে সোয়াচ বললাম না, তাহলে সোয়াচ কি, কালারের প্যালেটগুলো
ওর আবার নিজস্ব একটা কি আছে, প্যানেল আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই আসলে কি সোয়াচের প্যানেল, কিন্তু এটা টেম্পোরারি। আমি যখন ক্লিক করলাম এখানে আছে, বাইরে ক্লিক করলে আবার চলে আছে। আপনি বলে ভাই এই প্যানেলটা খুলে রেখে দেন না, যে আমি এটা যাতে যখন ইচ্ছে ইউজ করতে পারি, এই অপশান এখানে আছে। এটা হচ্ছে সোয়াচ প্যানেল, ক্লিক করেন ফিজিক্যালি ওপেন হয়ে গেল। একই উপরে নিচে ডানে বামে যেটা পাচ্ছিলাম এক্স্যাক্টলি ওটাই, কিন্তু এটা প্যানেল হওয়াতে চলে যাবে না যতক্ষণ না আমি কী করবো, এটাকে ক্লিপ করে ভিতরে ঢুকাই দেবো, ততক্ষণ পর্যন্ত এটা এখানে থাকবে। এই হচ্ছে কালার কোথায় পাওয়া যাবে সেটা। শেষ নয়, কালার নিয়ে আর অনেক কিছু শেখার আছে আমাদের। এটা হচ্ছে জেনারেল পজিশনস। নাও এবার আসেন একটু শেপের দিকে আবারও মনোযোগ দিই। বাই দেবে ছোট্ট একটা টিপস দিই, কালারটাকে কীভাবে আপনি রিসেট করবেন। এখানে দেখেন দুটো কালার চলে আসছে না, আপনি বললেন যে আমার ইমিডিয়েট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে। আপনি কি আবার ধরে ধরে এখানে হোয়াইট দেবেন, এখানে ব্ল্যাক দেবেন? না, প্রয়োজন নেই। কিবোর্ডে ডি প্রেস করবেন, ডি, ডি ফর ডিফল্ট। আমি ডি প্রেস করা মাত্র এটা কী হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে জিনিসগুলো। আগে যে কালারই থাকুক না কেন সেটা ইনস্ট্যান্টলি রিসেট হয়ে যাবে। এটা ফাস্ট কাজ করার জন্য জানা রাখতে হয়। খেয়াল করেন আমি আবারও একটা শেপ করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্ট্রোক পেয়ে গেলাম। এবারে স্ট্রোকের দিকে একটু মনোযোগ দিব আমরা। স্ট্রোকের সাইজটা বড় ছোটো করা যায়। এখানে খেয়াল করেছেন স্ট্রোক লেখাটা আছে, এখানে আছে, এখানেও আছে। স্ট্রোকে গিয়ে আপনি এখানে অনেকগুলো সাইজেস আছে, এই সাইজগুলো আপনি বড় করতে পারবেন। দেখছেন স্ট্রোকের বর্ডারটা যে বড় হচ্ছে এখন, এই যে বড় করেন, জিনিসগুলো বড় করতে করতে শেপের চেয়েও বড় দিয়ে ফেলতে পারবেন জিনিসগুলো। আবার চাইলে একদম ছোটো 0.25 আছে কি নাই চোখেও দেখা যাবে না। তাহলে এটা আপনার প্রয়োজন মতো আপনি কী করবেন, সেট করবেন। অথবা আপনি এখানে লিখে দিতে পারেন, ধরেন যে আপনি লিখেন 17, তাহলে ওই 17%এই কী হবে, জিনিসটা সেট হবে। আরও একটা ছোট্ট টিপস দিই, সেটা হচ্ছে যখন এখানে ক্লিক করবেন অ্যারোগুলোতে, এটা বাড়বে কমবে, এটা স্বাভাবিক। খেয়াল করেন আমি যখন ক্লিক করছি 11, 12, 13, 14, 15 এভাবে যাচ্ছে। বাট আপনি যদি শিফটটা চেপে ধরে রাখেন এই জায়গায়, তাহলে পার ক্লিকে 10 করে করে ইনক্রিমেন্ট হবে, 10 করে করে ডিক্রিমেন্ট হবে জিনিসটা। খেয়াল করেন স্যার, দুইটাই। এই যে আমার কাছে দুটো অপশন আছে না উপরে নিচে, আমি শিফটটা চেপে ধরলাম, খেয়াল করেন তো স্যার, ক্লিক করলাম 10, 20, 30, 40, তাহলে 10 করে বাড়ছে। যদি আমি শিফটটা ছেড়ে দিই তাহলে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যাবে। তাহলে ফার্স্ট কোনটা ইউজ হচ্ছে আমার, ডেফিনেটলি শিফট দিয়ে জিনিসটা। এবং এই যে শিফট দিয়ে যে আমরা এটাকে চেঞ্জ করছি, এটা শুধুমাত্র এখানে যে তা নয়, এই সফটওয়্যারে যে কোনো কিছুর মুভমেন্টে আমরা কি করতে পারি, শিফট ইউজ করতে পারি। কেমন, এই যে আমার কাছে এখন একটা শেপ আছে এখানের মধ্যে, আমি এটাকে সিলেক্ট করে যদি অ্যারোকিগুলো ইউজ করি, ডানে বামে উপরে নিচে ওরা মুভ হবে। দেখেন আমি যদি এই যে মুভ হচ্ছে না, আমি চাপ দিচ্ছি জিনিসগুলো, কিন্তু পার ক্লিকে কত করে মুভ হচ্ছে, 1 পয়েন্ট, 1 পয়েন্ট, ক্লিক ক্লিক ক্লিক, সিঙ্গেল পয়েন্ট। যদি আমি শিফটটা এখানেও চেপে ধরি, সে 1 ক্লিকে 10 পয়েন্ট করে করে মুভ করবে। শিফট ছেড়ে দিলাম 1, শিফট ধরলাম 10। তাহলে যে কোনো কিছু ইনক্রিজিং ডিক্রিজিং এই জায়গায় ফাস্ট ফরওয়ার্ড কাজ করে কে, শিফট। এটা একটু খেয়াল রাখবো, অনেকটা সময় বেঁচে যাবে আপনার। ওকে, স্ট্রোক নিয়ে আরও কিছু কথাবার্তা, স্ট্রোকটা ক্লিয়ার করে ফেলি আমরা। আমি যদি এখান থেকে ফিল কালারে গিয়ে ফিলটা বন্ধ করে দিই, তাহলে আমার কাছে শুধু দেখা যাচ্ছে স্ট্রোক। তাহলে খেয়াল করেন স্যার, এখানে যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটা আমরা বড় ছোটো করতে পারছি। আমরা এটার পাশাপাশি এখানে কিছু টুকটাক টুলস আছে, যেমন একটা লাইন টুল দেখতে পাচ্ছি আমরা, তারপর একটা আর্ক টুল দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল শেপ, ফুল শেপ, আর এগুলো হচ্ছে কি অবজেক্টস। আমি একটা লাইন টুল নিলাম, এই যে একটা কী তৈরি করলাম, লাইন তৈরি করলাম। এই লাইনটাতে কী থাকবে না থাকবে সেটা আপনি আগে সেট করতে পারবেন। যেমন আমি বললাম লাইনের মধ্যে কালার থাকবে, মেবি ধরেন যে এটা, স্ট্রোকের সাইজ থাকবে যে কত 4, সেট করে টান দিলাম, এক্স্যাক্টলি ওই মাপেই কী হবে, আমার স্ট্রোকটা তৈরি হবে, লাইনটা তৈরি হবে। আমি মুভ টু দিয়ে এটা সিলেক্ট করতে পারবো। আপনি যে কোনো স্ট্রোককে সিলেক্ট করে স্ট্রোকের সাইজটা এগেইন এখান থেকে বড় ছোটো করতে পারবেন। পাশে একটা ইউনিফর্ম খেয়াল করেছেন, এখান থেকে স্ট্রোককে কিছু স্টাইল দেওয়া যায়। ক্লিক করলে এখানে কিছু স্টাইল পাবেন। যেমন এটাতে যদি ক্লিক করি উইথ প্রোফাইল 1, স্ট্রোকটা কীরকম হয়ে যাবে, এরকম চিকন থেকে মোটা হয়ে আবার চিকন হয়ে যাবে। আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, খেয়াল করেন একটু র্যান্ডমাইজ হয়ে যাচ্ছে। তারপর এখানে ক্লিক করলাম, মোটা থেকে চিকন হয়ে যাচ্ছে। তাহলে বেশ কিছু স্টাইল আছে। এটা শুধু কি লাইনের উপর না, যে কোনো স্ট্রোক সেটা যাই হোক না কেন, যদি সেটা স্ট্রোক হয় সেটার উপরেই এটা জিনিসটা ব্যবহার করা যাবে। এখন আপনি আমাকে এটা কোয়েশ্চেন করতে পারেন, ভাই এটা যে স্ট্রোক বুঝবো কীভাবে, মানে স্ট্রোক আইডেন্টিফাই কীভাবে করবো আমি জিনিসটা, আসেন এটা বুঝি তাহলে আমরা। আমি অলরেডি এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দিয়েছি। আমি এবারে স্ট্রোক কালারে গেলাম, স্ট্রোকটাও আমি কী করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখানে কি দেখতে পাচ্ছেন, এটা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন না জিনিসটা, এটাকে আমাদের একটু স্টাডি করতে হবে। তাহলে আমরা এখন বুঝতে পারবো যে এই সফটওয়্যারে আসলে যা কিছুই তৈরি হচ্ছে এগুলার বটম কোথায়, এটা 0 পয়েন্ট কোথায়, মানে এটা শুরুটা কই, সব কিছু ডিজাইন কোথা থেকে স্টার্ট হয় সেটা।
মুভ টুলের ঠিক পাশে একটা টুল আছে, এই টুলটাকে বলা হয় ডাইরেক্ট সিলেকশন টুল। মুভ টুল কী করে স্যার? মুভ টুল খুব সাদামাটা টুল, ওর কাজ হচ্ছে ধরো ছোট বড় করো, লাগলে একটু রোটেট করো এখান থেকে, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। কিন্তু যখন ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, সে বলছে আমি রোটেট করি না, আমি মডিফাই করি। কীরকম মডিফাই? এই রুমে 4টা পিলার দেখতে পাচ্ছি, মুভ টুল পুরো রুমটা সহ নিয়ে আরেক জায়গায় বসাইতে পারবে, ঘুরাইতে পারবে। ডাইরেক্ট সিলেকশন করবে কি, সে পিলারটাকে ধরে পিলারের পজিশন কী করে দেবে? চেঞ্জ করে দেবে। পিলার পজিশন চেঞ্জ মানে রুমের পুরো স্ট্রাকচার কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আমি এবার যাবো কোথায়? ডাইরেক্ট সিলেকশন টুল। মুভ টুলের শর্টকাট ভি, ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। ঠিক আছে, মাথায় রাখবো এ। তো আমি যদি শর্টকাট ভি, ভি, ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে এ। তো আমি এ প্রেস করলাম কিংবা এখান থেকে ক্লিক করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল এসে গেল। একটা তফাৎ খেয়াল করেন, যখন আমি মুভ টুলে আছি আমার এখানে অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছে না? কয়টা? টোটাল 8টা ডট দেখাচ্ছে জিনিসগুলো। ডাইরেক্ট সিলেকশন টুলে গেলে ও দেখাচ্ছে কয়টা? 4টা কিংবা আরও কম। তাহলে হচ্ছে কি বিষয়টা? মুভ টুল অ্যাকচুয়ালি আপনাকে ওই পিলারগুলো দেখায় না, 4 কোণে 4টা পিলার দেখায় না, ও আপনাকে অ্যাকচুয়ালি ডিরেকশন দেখায়। সে বলছে উপরে, নিচে, ডানে, বামে, রাইট কর্নার, লেফট কর্নার, ও জাস্ট আপনাকে কর্নার্সগুলো কি শো করছে জিনিসগুলো। বাট যখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, ও বলছে আমি ডিরেকশন না, আমি আপনাকে পিলার দেখাচ্ছি, যেটার উপর বেস করে পুরো স্ট্রাকচারটা কি দাঁড়িয়ে আছে। এখন এই যে সিস্টেমটা, এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পাথ সেগমেন্ট। কী বলা হয়? পাথ সেগমেন্ট। হ্যাঁ, পাথ সেগমেন্ট। আর এই পাথ সেগমেন্টগুলোকে একসাথে কানেক্ট করে একটা শেপ তৈরি করার কাজটা যে করে, তাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কী বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট। স্যার এগুলো একেবারে কোর বেসিক সফটওয়্যার, ভালো মতো বুঝেন, এগুলো আপনার অবশ্যই জানা উচিত। অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর জিনিসটা কি? ওই যে কোনো কিছু ক্লিপ করে রাখা, আটকে রাখা, বিষয়টাকে আমরা অ্যাঙ্করিং বলি। ওই অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টের কিছু বিহেভিয়ার্স আছে। ওর বিহেভিয়ারগুলোর মধ্যে একটা বিহেভিয়ার হচ্ছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট সর্বোচ্চ 2টো পাথকে কানেক্ট করে ধরে রাখতে পারে। এখানে আর কোনোভাবে আমি এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে 3 নাম্বারটা এনে কি করতে পারবো না? কানেক্ট করতে পারবো না। ওর ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি হয় একটা, মিনিমাম ম্যাক্সিমাম কয়টা? 2টা। আর এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, ওর উপর বেস করে এদের লেন্থ কিংবা এদের পজিশনগুলো কি ডিটারমাইন হয়। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এই একটা পজিশনকে সিলেক্ট করি, অন্যগুলো সাদা হয়ে গেছে না? তার মানে এটা এখন কি সিলেক্টেড। আমি এটাকে ধরে যদি মুভ করি, তাহলে খেয়াল করুন ওর সাথে কিন্তু পাথটাও কি হয়ে যাবে? মুভ হয়ে যাবে। আমি এটাকে নিয়ে যদি ভিতরে ঢুকে দিই, পাথটাও কি সরে যাচ্ছে। তাহলে এই পাথগুলো কেমন থাকবে সেটা পুরোপুরি নির্ভর করবে কিসের উপরে? আপনার এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে। এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে বিষয়টা কেমন হবে যদি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিই? মাথায় রাখতে হবে কনসিকুয়েন্সেস আছে এই জায়গায়। আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিই, তার সাথে কি চলে যাবে? ওই 2টা পাথও চলে যাবে। পাথ নিজে নিজে থাকতেই পারে না। পাথ বিষয়টা এখানে করতে হলে, আনতে হলে, থাকতে হলে কাকে লাগবে? অ্যাঙ্কর পয়েন্টকে লাগবে। তাহলে আমি যদি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিই, তাহলে ও থাকবে না। কারণ একটা পাথ থাকার জন্য দুই দিকে মিনিমাম কয়টা অ্যাঙ্কর পয়েন্ট লাগে? 2টা অ্যাঙ্কর পয়েন্ট লাগে। আমি যদি একটাকে ডিলিট করে দিই, তাহলে এই ক্ষেত্রেও কি আমরা পাথটা হারাই ফেলবো। আমি এদিক থেকে একটা ডিলিট করে দিলাম, হারাই ফেললাম। তাহলে লাস্ট মিনিংলেস একটা জিনিস রয়ে গেছে এখানে, সেটা হচ্ছে কোনটা? সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট। এ কোনো ভ্যালুই দিতে পারে না, ওর কিছু নেই, ওর উপর কিছু অ্যাপ্লাই করা যায় না, কিচ্ছু করা যায় না। ওর থেকে আমরা হয়তো ডিজাইন কন্টিনিউ করতে পারবো ওইখান থেকে, কিন্তু ও একা কোনো মিনিং রাখে না ডিজাইন। এটা হচ্ছে সফটওয়্যারের 0 পয়েন্ট। এখানেই কি শেষ বিন্দু, এখান থেকে কী হবে? ডিজাইনগুলো স্টার্ট হবে। বুঝতে পারলাম? তাহলে এই যে পাতের কথা বললাম, এই যে আমরা পাতগুলো দেখতে পাচ্ছি, স্যার এগুলোই হচ্ছে স্ট্রোক। পাতের মধ্যে যখন কালারটা দেওয়া হয়, তখন সেটা কিসে পরিণত হয়? স্ট্রোকে পরিণত হয়। তো আপনাকে আমি যেটাই দেখাই না কেন, আপনি সিম্পলি ওটাকে ধরার পর যদি দেখেন যে ওটার ভিতর দিয়ে কী দেখা যাচ্ছে? পাত দেখা যাচ্ছে, তাহলে বুঝিয়ে নেবেন যে এটা কি স্ট্রোক। কারণ ফিল কালারের ভিতরে কি থাকে না? স্ট্রোক থাকে না। অনলি যে কালারের ভিতরে এই পাতটা দেখা যাবে সেটাই হচ্ছে আপনার স্ট্রোক। একটা শেপে আপনি যে শুধুমাত্র কালারই দেবেন, বিষয়টা কিন্তু তেমনও নয়। কালারের পাশাপাশি আপনি আরও 2টো জিনিস দিতে পারবেন। একটা হচ্ছে স্ট্যাটিক কালার, যেটা আমরা এতক্ষণ ধরে ইউজ করে আসছি, সিঙ্গেল স্ট্যাটিক কালার। এটার পাশাপাশি আপনি পারবেন গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে। গ্রেডিয়েন্ট কি? মাল্টি কালার জিনিসগুলো। আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, এই যে মাল্টিপল কালারগুলো এখানে আছে, 2-1টা জিনিস এখানে কি সেট করে দেওয়া আছে, আমরা চাইলে নিজেরা বানাতে পারবো এই কালারগুলো। এটার পাশাপাশি আরেকটা আছে হচ্ছে প্যাটার্ন ডিজাইন। তার মানে আপনি কোনো কালার দেবেন না, আপনি একটা এন্টায়ার ডিজাইনটি কী করবেন? ওই জায়গায় বসাই দেবেন। এই ডিজাইনটাও আমরা নিজেরা তৈরি করবো। মানে আমরা এগুলো তো আমাদের অবশ্যই শিখতে হবে, কারণ এগুলো আমরা ড্রেসে
বিভিন্ন জায়গায় সারফেসের জন্য কী করে থাকি, ডিজাইন করে থাকি। তাহলে যে কোনো ফিলকে, যে কোনো বডিতে টোটাল কয়টা জিনিস দেওয়া যায়? 3টা। স্ট্রোক কালার, ফিল কালার, এই দুটো হচ্ছে মেজর পার্ট। ওইখানের মধ্যে যখন কিছু দিতে যাব সেখানে 3টা জিনিস আছে, সেটা একটা হচ্ছে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, নতুবা কি প্যাটার্ন। জিনিসগুলো এইগুলো আসলে কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ ওই জিনিসগুলো কোথায় আছে? এখানের মধ্যেই দেওয়া আছে। এবার চলুন একটু মুভ করি আমরা। শেপটা করলাম, আমি ফিল কালারটা বন্ধ করে দিয়ে স্ট্রোক কালারটা রাখলাম। স্যার আপনি চাইলে স্ট্রোককে কাটতে পারবেন, স্ট্রোকগুলোকে ভাঙতে পারবেন। এই কাটিং কুটিং করা কিংবা ভাঙা চোরার জন্য আপনাকে কিছু টুল দেওয়া আছে, 3টে টুল দেওয়া আছে। এই টুলগুলো হচ্ছে ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল। আমরা এগুলো একটু বুঝবো এবার, এই বিষয়গুলো কি। তার আগে ছোট্ট একটা জিনিস শিখে ফেলি। এখানে শুধু কি কালার দেখতে পাচ্ছি আমরা? স্ট্রোক কালার। এটা কি ফিল কালার না স্ট্রোক কালার? স্ট্রোক কালার। ফিল কালার সবসময় গায়ের মাঝখানে থাকবে, ভরাই দিবে। এরকম খালি ফিল কালার হয় হয় খালি ফিল কালারও হয়, বাট ওটাতে এক্ষুনি না যায়। এখন এটা কি দেখতে পাচ্ছি আমরা? স্ট্রোক কালার দেখতে পাচ্ছি। এই যে স্ট্রোক কালারটা আছে, আপনি চাইলে শিফট এক্স প্রেস করে কোথায় নিয়ে আসতে পারবেন? ফিল কালারে শিফট এক্স। কোথায় চলে আসলো? ফিলে। আর একটু গুছিয়ে বলি, আমি জুম করলাম, আমি ওকে একটা স্ট্রোক কালারও দিলাম। কোন কালারে দেখেন তো স্যার? রেড কালারে। আপনি জাস্ট বললেন রেডটা বডিতে দাও, বডির কালারটা কোথায় দাও? স্ট্রোকে দাও। মানে সুইচ করব কালারটা আমরা। শিফট এক্স দিলে কালারগুলো কী হবে? অটোমেটিক্যালি সুইচ করতে থাকবে একজনের ভিতরে। যদি শিফট এক্স কথাটা মনে না থাকে, এখানে এই বাটনে ক্লিক করবেন, কালারের পাশে যে একটা আংটা দেখতে পাচ্ছেন অ্যারো, এখানে ক্লিক করলে কালারটা কী হয়? সুইচ করে এই জায়গাতে। এটারই শর্টকাট হচ্ছে কি শিফট এক্স। একসাথে শিফটটা প্রেস করে এক্স প্রেস করলেই ঘুরে যাবে। ওকে, যেটার কথা বলছিলাম, ফার্স্ট অফ অল ধরেন ইরেজার টুল। স্যার ইরেজার টুলটা ইরেজই করে। আপনি এই টুলটা নিয়ে যদি এখান থেকে কোনো কিছু এভাবে ড্র করে দেন, সেটা কী করে ফেললো? এটাকে এটা ইরেজ করে দেবে। এখন কি ইরেজ হয়েছে জিনিসগুলো? এখন মনে হচ্ছে একটা কালার হয়ে গেছে, কারণ এখনও মাউসটা আমি ক্লিক ছাড়ি নাই। আমি যে মুহূর্তে মাউস ক্লিক ছাড়বো, ওইটা কী করে দিবে? কেটে দিবে। মানে এটা এখন হাফ কেটে সাফ করে দিল। আপনি যেদিক থেকে ইচ্ছে সেদিক থেকে এটা কী করতে পারেন? এভাবে মুছে দিতে পারেন। আপনি লিটারেলি এগুলোকে মুছে দিচ্ছেন, এই জিনিসগুলোকে। এই ইরেজার টুল। আর ইরেজার টুলের আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ইরেজার টুল ইউজুয়ালি র্যান্ডমলি মুছতে পারে, এই যে আমরা ঠিক যেভাবে ইরেজার ইউজ করি। কিন্তু আপনি যদি চান যে স্পেসিফিক কোনো একটা পার্ট একদম ক্লিন করে কেটে ফেলবেন, সেই কাজটাও কিন্তু সে করতে পারে। যেমন একটা সিনারিও ক্রিয়েট করি না, আমরা বললাম আমাদের ডিজাইনের বাইরে একটু করে রয়ে গেছে, এটা আমাদের ডিজাইন। আমরা বললাম একটু করে ডিজাইনের বাইরে এরিয়া রয়ে গেছে, এখন এটা কী করতে হবে? কেটে বাদ দিতে হবে আমাকে। আমি যদি ইরেজার টুলে যাই, এই পয়েন্টটাতে মাউসের পয়েন্টারটা রাখলাম, কার্সরটা রাখলাম, অল্টারটা প্রেস করে যদি টান দিই, সে এখন আর মুছবে না, সে একটা এরিয়া ড্র করবে। কি প্রেস করে? অল্টারটা চেপে ধরে যদি টান দিই, সে মুছবে না, ইনস্টেড একটা এরিয়া ড্র করবে। মাউসের ক্লিকটা ছাড়ার পর ওই এরিয়াতে থাকা সব কিছু সে কী করে দেবে? মুছে দেবে। তার মানে সে র্যান্ডমলি না মুছে একটা এরিয়া জেনারেট করে দেন এটাকে কি মুছে দিচ্ছে জিনিসটা। তাহলে খেয়াল করে আরেকবার, আমি এখানে ক্লিক করলাম, অল্টারটা প্রেস করে দিলামটা, পরিষ্কার করে কি মুছে গেল। এরপরের টুলটাতে যাই, এটাকে বলা হচ্ছে সিজার টুল। ও খুব ফ্লেক্সিবল টুল। মোস্ট অফ দ্য টাইম আমরা এই টুলটাকে কি ব্যবহার করে থাকি। আপনার মনে হতে পারে সিজার টুল দিয়ে এখন আমরা কাকে কাটবো? শেপটাকে কাটবো। অ্যাকচুয়ালি এখানে শেপকে কখনো কাটা যায় না, আমরা কাটি হচ্ছে যে পাত শিখে এসেছেন একটু আগে। অ্যাকচুয়ালি আমরা পাতটাকে কী করি স্যার? কাটা শুরু করি। আমি সিজার টুলটা এখান থেকে সিজার টুলটা নিয়ে এখানে এই পাত দেখা যাচ্ছে না, পাতের যে কোনো জায়গায় যদি একটা ক্লিক করি, সেটাই কী করলো? কেটে 2 টুকরা করে দিল। আমি যদি অন্য কোনো জায়গায় এসে আবার ক্লিক করি, সে এটাও কেটে কী করলো? 2 টুকরা করে দিল। বুঝতেই পারবেন না, বাট এটা কি কেটে গেছে। আমি মুভ টুলটা নিয়ে যদি যে কোনো একটা পাশ টান দিয়ে, দেখবেন যে এখানে এটা কি কেটে বসে আছে। এটা যে কোনো শেপকেই কি কাটতে পারে। তবে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে এটা, যে সিজার টুল নিয়ে আপনি মাঝখানে ক্লিক করলে কিচ্ছু হবে না, কারণ ও বলতেছে আমি এইসব জায়গায় কাটি না। সিজার টুল একটা জায়গাতেই কাটতে পারে, সেটা হচ্ছে কোথায়? পাত। ঠিক আছে, পাত কোথায় থাকে? একটা শেপের আউটার স্টেজে থাকে, একদম আউটার শেপ। পাত হচ্ছে শেল, ওইটার ভিতরে ফিল কালার। তা আমি ওর একদম শেলে, ও তো দেখা দিলে আমাকে বলেই দিচ্ছে এটা কি পাত, লেখা উঠছে না, জাস্ট ক্লিক ক্লিক, কেটে গেল জিনিসগুলো। এই ধরেন আমি একটা এখান থেকে এলিপস ড্র করলাম, আমি কিবোর্ডে সি প্রেস করলে সিজার টুলটা চলে আসে, সি প্রেস করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কেটে গেল না জিনিসটা। এখন যদি আমি এটাকে সরাই দিই, এখান থেকে কি কেটে 2 টুকরা হয়ে গেল। একটা জিনিস খেয়াল করেন,
আমি এই শেপটা কাটলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম। স্যার এই টুকরাটাকে সরানোর জন্য আমাকে মুভ টুল সিলেক্ট করতে হবে না? কারণ আমি এখনও কোথায় আছি? সিজার টুলে আছি। তাহলে আমি সিজার টুলে থাকা অবস্থায় আমাকে আবার সিজার থেকে কোথায় যেতে হবে? মুভ টুলে যেতে হবে, এটাকে ধরে সরাইতে হবে, আবার প্রয়োজন হলে আবার সিজার টুলের কাছে আসতে হবে। এফিশিয়েন্ট হলো না বিষয়টা। আমাকে এভাবে শিখতে হবে যে আমার একটা শেপ আছে, সিজার টুলটা নিলাম, আমি কাটলাম যেদিকে যেদিকে কাটা দরকার, কাটার পর আমি সিজার টুলে থাকা অবস্থাতেই মুভ টুলটা অ্যাক্টিভেট করতে যাচ্ছি, কিংবা অন্য যে কোনো টুলে থাকা অবস্থাতে আমি মুভ টুলটা অ্যাক্টিভেট করতে যাচ্ছি। মানে আমি হাতের জিনিসটা না রেখে আরেকটা টুল কি ধরবো, সেটা করার জন্য আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল। আপনি যেই টুলেই থাকেন না কেন, আগে বুঝেন, যে টুলেই থাকেন না কেন, আপনি যদি সাময়িকভাবে কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখেন, আপনার মুভ টুলটা কী হয়ে বসে থাকবে? অ্যাক্টিভ হয়ে বসে থাকবে। এখন একটা ছোট প্লাস সাইন দেখতে পাচ্ছেন না? তার মানে সে বলছে আপনি কোথায় আছেন স্যার? সিজার টুলে আছেন। ঠিক যে মুহূর্তে আমি কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখবো, সে কাকে অ্যাক্টিভ করে রেখেছে? এখন মুভ টুলকে। আমি ছেড়ে দিলাম, আবার কি সিজার টুল, আমি আবার কন্ট্রোল ধরলাম, আবার কি মুভ টুল। তাহলে আপনার ইমিডিয়েট যদি মুভ টুল লাগে তাহলে কি ইউজ করবেন? কন্ট্রোলটা ইউজ করবেন। আমাকে বারবার গো অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ করার প্রয়োজন নেই। বুঝাতে পারলাম বিষয়টা? না বুঝলে কোয়েশ্চেন করবেন, এগুলো কিন্তু এখন বুঝে বুঝে শিখতে হবে। মন খুলে কোয়েশ্চেন করবে, না বুঝলে বলবেন যে ভাই আমি একবারে বুঝিই নাই, শুরু থেকেই বুঝি নাই, তাও চলে, আমি আবার বুঝাবো আপনাকে। তাহলে আরেকবার, এই যে সিজার টুল নিলাম, আমি দুদিকে কাটলাম, কন্ট্রোলটা প্রেস করে সরাই ফেললাম, কারণ কন্ট্রোল এই মুহূর্তে আমাকে কী দিচ্ছে? মুভ টুল দিচ্ছে। কন্ট্রোল ছেড়ে দিলাম, আমি আবার কোন টুলে? সিজার টুলে। তো এটাকে অন্য কোনো টুলে কাজ করবে না? 100% করবে। যেমন ধরেন যে আমি একটা শেপ করলাম, আপনি বললেন শেপটা করলাম, শেপটা এখানে না, শেপটা একটু বাম পাশা করা উচিত ছিল, আবার কি ডিলিট করে আবার রাখবো? না, কন্ট্রোল প্রেস করে কাকে নিয়ে আসলাম? মুভ টুলকে নিয়ে আসলাম। যা আছে তাকে আমি কোথায় রেখে দিব? বাম পাশে রেখে দিলাম। আবার কন্ট্রোল ছেড়ে দিলে আমি কোথায় চলে আসলাম? আবার ওই যে শেপ টুলে চলে আসলাম। ক্লিয়ার? একটা শেপ করলাম, এই শেপটা আমি চাচ্ছিলাম যে এইখান থেকে করতে, কিন্তু ভুলে করে ফেললাম এই জায়গায়। এখন এটাকে শেপ আমি কি করব? মুভ করব। তো মুভ করতে হলে আমাকে মুভ টুল তো নিতে হবে। তো এখন আমি মুভ টুল না নিয়ে আমি কাকে ধরবো? কন্ট্রোল। কন্ট্রোলটা ধরে এখান থেকে মুভ করব। আরেকটা বিষয়, আপনি কন্ট্রোল ধরতে গিয়ে বললাম একটু নড়াচড়া করতেছে, আপনি বলে সমান সমান যাবে না ভাই, এটা মানে এই যে একটু করে হাত কেঁপে যাচ্ছে জিনিসটা, সমান সমান যাবে না, কি করা যেতে পারে বলেন তো? বুঝে বলতেছেন? শিফট চাপলে এটা সমান সমান যাবে। তাহলে কন্ট্রোলটা প্রেস করে আমি নিয়ে যাচ্ছি। কন্ট্রোলের কাজ কি? ও আমাকে জিনিসটা মুভ টুল অ্যাক্টিভ করলো। শিফট ধরলে সে করবে কি? আমাকে সমান্তরালভাবে জিনিসটা নিয়ে যাবে। এই দেখেন, শিফট ধরলাম, আমি স্ট্রেট ফরওয়ার্ড চলে গেল। শিফটের কাজ কি? সবসময় পারফেক্ট ব্যাপারটা এনশিওর করা। না, এরপর একটা টুল আছে, জাস্ট এটা একটু শিখে নিই, এটা হচ্ছে নাইফ টুল। এখন আসতেছে এটা, ভাইয়া গায়ের ভিতর দিয়ে কাটতে পারবো যে ওই টুলটা কই? এটা হচ্ছে কোনটা? এই নাইফ টুলটা। এটা নিয়ে আপনি একদম এখান থেকে যেমনে মন চায় তেমনি এঁকে দেন, এই যে সেইটাকে ওভাবে করে কি করবে? কেটে দিন। বুঝে গেল? আগেরটা হচ্ছে যে স্ট্রেট ফরওয়ার্ড, পয়েন্ট টু পয়েন্ট কাটেন, স্লাইস করেন। ও হচ্ছে যেভাবে টান দিবেন সেভাবে কেটে কি করবে? এটাকে সরাই দেবে। এগুলোর ভিতরে আরও কিছু বোঝার বিষয় আছে, বাট যাচ্ছি না ওই জায়গাগুলোতে, ওগুলো একটু কমপ্লেক্স হয়ে যাবে। একটু করে গ্লিঞ্চ দিতে পারি, দেখেন একটু গ্লিঞ্চ দিই, শিখে নেন না। সিজার টুল নিলাম, সি প্রেস করে আমি কাটলাম, দুই টুকরা হলো না জিনিসটা। আমি আবারও সেম টু সেম একটা শেপ করলাম, শেপ করে এবার আমি ব্যবহার করলাম কোন টুল? ওই নাইফ টুল। নাইফ টুল ব্যবহার করে একটু বাঁকা করে কাটলাম আর কি। এটাও তো কাটলো। স্যার দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? দুইটাই তো কেটে গেল। তফাৎ কিন্তু একটা হিউজ একটা তফাৎ আছে এই জায়গায়। আমি যখন এদেরকে শিফট ট্যাক্স দিব, মানে ফিল কালারটা স্ট্রোকে নিয়ে গেলাম, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ওই যে পাত যেখানে আছে ওখানেই কেটে কি দুই টুকরা করে দিয়েছে। কিন্তু এদেরকে যখন শিফট ট্যাক্স দিব, আপনি বলেন কী রে, এই পাত আবার এখানে কেমনে আসছে? এটা যখন কাটলাম এটা ফ্রেশ, টুকরাটাকে সে কানেক্ট করেনি। কিন্তু যখন আপনি নাইফ টুল দিয়ে কাটবেন, সে এই টুকরাটাকে আবার কি করবে? কানেক্ট করে এটাকেই একটা ইন্ডিভিজুয়াল শেপ বানিয়ে দিবে। এখানে এটা ইনকমপ্লিট শেপ, কারণ এটা কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট শেপকে কাটার পরে দুটাকে আবার আলাদা আলাদা কমপ্লিট শেপে কি পরিণত করে। এটা হচ্ছে এই দুইটা টুলসের মধ্যে তফাৎ। শিফট এক্স, যে একটু আগে বললাম শিফট এক্স। ওকে, উনি একটা গুড কোয়েশ্চেন করলেন যে ভাইয়া স্প্লিট একটা কি আছে শেপ আছে আমার কাছে, আমি চাচ্ছি এটার ভিতরে ফিল কালার দিতে। এখানে আপনি আরেকটা ফিল কালার ইজিলি দিতে পারেন। আপনি জাস্ট ফিলে গিয়ে ফিল কালার দেন, এই যে ফিল কালার চলে আসছে জিনিসগুলো। এটা একটা বুঝেন, এটা হচ্ছে ওই টুকরাটাতে আসছে। আমি পরিষ্কার বুঝতে পারছি এটা কমপ্লিটেড না। যদি এটার ক্ষেত্রে যদি কালারটা দিতে যাই, ও কিন্তু আপনাকে বলবে যে এটা কিন্তু কমপ্লিট, কারণ স্ট্রোকটা আবার এখানে দেখা যাচ্ছে। এখন কোয়েশ্চেনটা আপনি এভাবে করতেন, ভাইয়া এদেরকে আবার জোড়া লাগান।
জোড়া লাগে, এটাকে পুরোটাকে শেপ বানান, ওখানে ভিতরে আবার কি দেন, কালার দেন। তাহলে আসেন ওটা কীভাবে করা যায় দেখি। এটা অ্যাকচুয়ালি ওই টুলটা আমরা এখনো শিখিনি, তাও একটু দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো। এখানে একটা টুল আছে পেন টুল, বহু কাজের কাজে এই টুল, এই পুরা সফটওয়্যার সবচেয়ে সুপিরিয়র টুলগুলোর মধ্যে একটা হচ্ছে কোনটা, পেন টুল। হ্যাঁ, ওর একটা স্পেশালিটি হচ্ছে ও যে কোনো ইনকমপ্লিট স্ট্রোক যেখানে আছে, এখানে এটা পাত না স্যার, এটা একটা পাত না, আমরা কি জানি প্রত্যেকটা পাতের বামে ডানে দুইটা কি থাকবে, অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। পাতের কোনো অস্তিত্বই নাই যদি কি না থাকে, অ্যাঙ্কর পয়েন্ট না থাকে। ক্লাসের শুরুতে কিন্তু এই জন্যই এগুলো বুঝিয়ে আসছি, যাতে এগুলো এখন বুঝতে পারেন। আমি এখন এই পেন টুলটা নিয়ে যদি এখানে আসি, যদি ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্টে, পেন টুলটা এটার সাথে কানেক্ট হতে পারবে, এটা গিয়ে আবার অন্য আরেকটা ইনকমপ্লিট অ্যাঙ্করের সাথে এটাকে ধরে কানেক্ট করে দিতে পারবে। বুঝতে পারলাম বিষয়টা? এটা গেল একটা টেকনিক। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে টোটালি ইনকমপ্লিট, শুধুমাত্র এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ড্র্যাগ করে দেখিয়ে দিলাম। দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু এদেরকে সবাইকে দেখাচ্ছি না, আমি শুধু এই দুইজনকে দেখাই দিলাম। এই দুইজন সিলেক্ট হলো না কেন? ওরা ব্লু হয়ে আছে, অন্যগুলো হোয়াইট হয়ে আছে। উপরের দিকে এখানে একটা অ্যাঙ্করস অপশন খেয়াল করছেন, এখানে আরেকটা অপশন আছে কানেক্ট সিলেক্টেড এন্ড পয়েন্টস। আমি যদি এখন এখানে ক্লিক করি, সে দুটো এন্ড পয়েন্টকে একসাথে কি করে দিবে, কানেক্ট করে দিবে। তাহলে একই কাজটা কয়টা টুল দিয়ে করা আছে, দুইটা টুল দিয়ে, একটা টুল একটা প্যানেল দিয়ে কি করা যাচ্ছে জিনিসগুলো। তবে এটা আরেকটু বেটার বুঝবেন যখন সামনের ক্লাসগুলোতে পেন টুল শিখাই দিব তখন। এখন কিন্তু এটা একটা ফুল লেন্থ শেপ, আপনি এখন ইজিলি এখানে কি করতে পারবেন, কালার দিতে পারবেন, আর ওই কালারটা পুরো ডিজাইন জুড়েই কি বসবে এই জায়গায়। আবার এইখানে এইটা তো আপনারা ছিল ওকে। তাহলে আমরা এই শেপগুলো দেখলাম, কীভাবে কাটিং কুটিং করতে হবে, এই বিষয়গুলো দেখলাম। এবার শেপ নিয়ে আরও কিছু টুকটাক জিনিস দেখাই দিই। একটা শেপ আঁকার পর এই শেপটাকে আপনি কিভাবে কপি করবেন, শেপটা কীভাবে আপনি কপি করবেন, মাল্টিপল কীভাবে করবেন সেটা। কিবোর্ডে অল্টারটা চেপে ধরে যে কোনো শেপকে টান দিলে এখান থেকে একটা কি বের হবে, কপি বের হবে। যে কোনো শেপ অল্টার চেপে ধরবেন, টাকার বান্ডিল নিয়ে টাকা বের করো না এইভাবে, দেখছেন না ওই জিনিসগুলো? সিমিলার, অল্টারটা চেপে ধরেন, এই যে টাকা, সব টাকা বের হচ্ছে। অল্টার চাপলেই ওই অবজেক্টটা কি হয়, কপি মুডে অ্যাক্টিভ হয়ে যায়, ওখান থেকে কী বের হবে, কপি বের হবে। আপনি চাইলে সবাইকে একসাথে ধরতে পারেন, ধরার পর যদি এদেরকে অল্টার দিয়ে টান দেন, ওরাই কী হবে আবার একসাথে 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 কপি হবে। দেখেন সবাইকে ধরলাম, এই দেখেন ওই পুরো বক্স শুদ্ধ কী হবে, একসাথে কপি হবে। এই পিছনে কীভাবে গেলাম আমি, কন্ট্রোল জেড দিয়ে, আবার কন্ট্রোল শিফট জেড দিলে কোথায় চলে যাবে, সামনে। কন্ট্রোল জেড দিলে আবার কোথায় যাবে, পিছনে। আপনার যে কোনো অ্যাক্টিভিটিস পিছনে নিয়ে যেতে হলে কন্ট্রোল জেড, আবার একটু সামনে যেতে হলে কন্ট্রোল শিফট জেড। এই আচ্ছা, তো আমি এখান থেকে একটা কপি করলাম, এই দেখেন এই শেপটা একটা কপি করলাম এটার গায়ে, এটার কালারটাও একটু আবার আমি চেঞ্জ করলাম। টোটাল কয়টা শেপ এখন, দুইটা জিনিসগুলো, দুটো শেপ। স্যার এই দুটো শেপ দিয়ে একটু কাজ শিখি আমরা, আমাদের একটা প্যানেলের কাজ শিখবো এবার, যে প্যানেলটাকে বলা হয় পাথফাইন্ডার। কি বলা হয়, পাথফাইন্ডার। এইগুলো যদি না পাই কোথা থেকে খুঁজতে হবে, উইন্ডো থেকে খুঁজতে হবে। আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে জিনিসগুলো খুঁজবো, নাম ধরে খুঁজবেন পাথফাইন্ডার। এই যে পাথফাইন্ডার ABCD করে পিটা আসলে একে পেয়ে যাবেন। এখানে নিচেরগুলো লাগবে না, উপরের এই অপশনগুলো একটু বুঝবো আমরা। আপনি যদি মাল্টিপল শেপ নিয়ে কাজ করেন, ফার্স্ট কথা এটাই, মাল্টিপল শেপ, সিঙ্গেল শেপ না, সিঙ্গেল শেপের কোনো কাজ এই প্যানেল করে না। যদি মাল্টিপল শেপ নিয়ে কাজ করতে যান তখন আপনি এটা ইউজ করবেন। আমি এই দুইটা শেপকে সিলেক্ট করলাম, কী কী চাইতে পারেন এখান থেকে। তার আগে সফটওয়্যারের আরও একটা বিহেভিয়ার বুঝেন। আমি যখন দুটো শেপকে সিলেক্ট করছি, সে আপনাকে ওইটার পাথগুলো ভিজিবলি দেখাচ্ছে না, খেয়াল করেন চারপাশে পাথগুলো দেখতে পাচ্ছি না। এখানে একটা মেসেজ আছে, সে বলছে যদি আপনি চান আপনি শুধুমাত্র এইটাকে একটা শেপ বানাইতে পারবেন, মানে এই অংশটা, এগুলো না, শুধু এইটা একটা কী হবে, শেপ হবে। আবার এটাও একটা কী হতে পারে, শেপ হতে পারে। একে বাদ দিয়ে এটাও একটা কী হতে পারে, শেপ হতে পারে। পসিবল শেপগুলো আপনাকে কি দেখানো হচ্ছে জিনিসগুলো। এখন আপনার কাজ হচ্ছে যাকে লাগবে তাকে রেখে বাকিগুলো কাটাকুটি করা। এই জিনিসটা এখন আমরা কি শিখব, মাল্টিপল শেপ। আর শেপগুলো অবশ্যই একে অপরের উপর ওভারল্যাপিং করতে হবে। এখানে এভাবে রাখলে কোনো কাজ নেই। যদি শেপ এক অপরের উপর ওভারল্যাপিং থাকে, একটু করে থাকলেও একটা কথা, সমস্যা নেই। যদি ওভারল্যাপ হয়ে থাকে, আমি এই দুইটা শেপকে সিলেক্ট করে এখানে ফার্স্ট অপশানটার দিকে যাব। এটাকে বলা হচ্ছে ইউনাইট। কী বলা হচ্ছে, ইউনাইট। ইউনাইট বলতে কী করা, এটাকে
মিক্স করে কয়টা করে ফেলা, একটা। ইউনাইট করলাম, দুইটা মিলে কয়টা হয়ে গেল, একটা। এখন এখানে আর দুইটা শেপ নেই, দুটোটাই মিলে একটা। যদি বিষয়টা আমরা এভাবেও করতাম, এই যে এদিক সেদিক এদিক সেদিক অনেকগুলো শেপ দিলাম, এখানে কতগুলো শেপ খেয়াল করেন। সফটওয়্যার তার ভিতরেও কিন্তু পসিবল শেপসগুলো দেখাচ্ছে, এই যে এটা এটা এই প্রত্যেকটা একটা একটা টুকরা টুকরা হতে পারে। আপনি দিলেন আস্তে করে কি ইউনাইট, সব মিলে কয়টা, একটা। ব্যাকে যাই, আবার ধরলাম দুজনকে। এইটা মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট কাজ কি, নিচে একটা শেপ আছে, উপরে একটা শেপ আছে, উপরেরটা নিচেটায় কেটে নিয়ে চলে যাবে। চামচ নেবেন, আইসক্রিম নেবেন, চামচটা আইসক্রিমে যাবে, আইসক্রিম সহ নিয়ে চামচ বেরিয়ে যাবে, বুঝা গেল? তাহলে উপর থেকে যেজন যাবে সেজন তার পরিমাণ জায়গার ওই জিনিসটা নিয়ে বেরিয়ে চলে যাবে। আমি এই দুটোকে সিলেক্ট করে যদি এখন মাইনাস ফ্রন্টে ক্লিক করি, উপরেরটা নিচেরটাকে কেটে চলে যাবে। কতটুকু কাটবে, যতটুকু ঢাকে রাখবে ততটুকুই কী করবে, সে কেটে ফেলবে। যদি এইটুকু পরিমাণ ঢাকা থাকতো উপরেরটা দিয়ে, তাহলে ওইটুকু অংশে কি এখানে কেটে যেত, বুঝতে পারলাম? যদি বিষয়টা এমনও হতো, এটা আমি ছোটো করলাম অল্টার শেপ দিয়ে, এটাকে আমি মাঝখানে রাখলাম, দুইটাকে ধরে কেটে দিলাম, তাহলে ওই মাঝখানটাই কি কেটে সাফ হয়ে যাবে। এবার আসেন উল্টা চিন্তা করি, এখানে আসতেছি কি, এটা হচ্ছে ইন্টারসেক্ট করলাম, ক্লিক। ও বলছে দুটো শেপের মধ্যে যেটা কমন জায়গা এক অপরকে টাচ করছে, আমি শুধু ওটা রাখবো, বাকিগুলো কি করে দেবো, রিমুভ করে দেবো। তাহলে স্বাভাবিক এখানে এর পরিমাণ জায়গায় তো এক অপরকে টাচ করছে, এটার সাথে ওর কোনো টাচিং আছে এই জায়গাটার সাথে নাই, ও আস্তে করে এটা কি করে দেবে, বাদ দিয়ে দিবে। আমি যদি এটাকে এভাবে রাখি, তাহলে এই জায়গাটা না কমন, দুইটা টাচ করছে, তাহলে ওইটা রেখে বাকিটা সে কী করে দেবে, ডিলিট করে। উল্টা চিন্তা করতেছে আর কি এই জিনিসটা, একটা হচ্ছে আগেরটা উপরেরটা কেটে নিচ্ছে, এখন কমন যেটা টাচ এরিয়া সেটা রেখে বাকিটা কি ডিলিট করে দিচ্ছে। এই তারপর এগুলো লাগবে না, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তবে লাস্ট এটা একটু শিখে নিই। এতক্ষণ ধরে এটা রাখো, ওটা কাটো, এটা রাখো, সেটা গেল। আপনি বলেন প্রত্যেকটা টুকরো আমার চাই, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিসে। একটা কিটক্যাট নিয়ে ওকে খোলার আগে করবেন কি, মোচড়াবেন, তাহলে ওর প্রত্যেকটা বাইট ভেঙে যাবে না ভিতরে। কিটক্যাট কিন্তু সেম সেম থাকবে, জাস্ট এটা ভেঙে যাবে। এক্স্যাক্টলি ওই কাহিনিটা এখন এখানে হবে, খেয়াল করেন। আমি এখানে আরও কয়েকটা শেপ অল্টার দিয়ে কপি করে দিলাম, সবাইকে ধরলাম। তাহলে দেখেন একটা দুইটা তিনটা অনেকগুলো শেপ হতে পারে এখানে, ও দেখাচ্ছে আমাকে এই যে এই যে এই যে এগুলো শেপ হতে পারে। আপনি ক্লিক করবেন এই জায়গায়, এটা কি ডিভাইড। আমি যখন ডিভাইডে ক্লিক করলাম, দ্যাটস ইট, ও ডিভাইড হয়ে গেলো। কোনো তফাৎ আছে নাই, বাট কাজ হয়ে গেছে। ওই যে বললাম প্যাকেট না খুললে বুঝবেন না, কিন্তু প্যাকেটের ভিতর ওরা ভেঙে বসে আছে। আমি প্যাকেট খুলবো কী করে, এটা গ্রুপ হয়ে আছে, রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাবো কি আনগ্রুপ, মানে প্যাকেটটা খুললাম। আচ্ছা আনগ্রুপের আগে দেখি, এখনও কিন্তু খুলি নাই, ফুল গ্রুপে কি মুভমেন্ট করতেছে। রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। এবার আমি চাইলে প্রত্যেকটা স্লাইস একটা একটা করে এখান থেকে বের করে নিতে পারবো, যে যেখানে ছিল সেভাবে করে, বুঝতে পারলাম? তার মানে কোনো শেপকে আমি কম্প্রোমাইজ করলাম না, আমি এভরি সিঙ্গেল পার্টিকেল কী করলাম, ভেঙে বের করে নিলাম। এই জিনিসগুলো খুব দরকারি, খুব কাজে লাগবে। এখন জাস্ট বুঝবেন যে মুখস্থ করার দরকার নেই ক্লাসে, জাস্ট বুঝেন। আমি এখন বুঝাচ্ছি তো, আপনি জাস্ট এখন জিনিসটা বুঝে নেন, হ্যাঁ ভাই আমি এইমাত্র বুঝছি ব্যাপারটা, আমার ওইটা দরকার। যেটা শেখার বিষয়, যেটা মনে রাখার বিষয়, সামনে যখন কাজ করবো এভরিডে, ওইটা এমনিতেই মাথায় কি গেড়ে বসবে। এখন কিচ্ছু মুখস্থ করিয়েন না, জাস্ট বুঝেন। এই গেল। এই যে এতক্ষণ ধরে ভাঙাচোরা কাজ করলাম না, এইগুলার আরেকটা সুপিরিয়র টুল আছে। এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো পার্সোনালি আমি নিজেও খুব বেশি ইউজ করি না, কারণ কি এগুলা পুরোনো ভার্সন থেকে চলে আসতেছে, একটু ফাস্ট ভার্সনে যাব, একটু কুইকলি কাজ করব। সেখানে আমরা একটা টুল ইউজ করব, যে টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। কী নাম? শেপ বিল্ডার টুল। চলেন দেখি। সেম ওই আগের মতো শেপগুলো দিয়ে করি। একটা শেপ করলাম, আরেকটা কালার নিয়ে আরেকটা শেপ করলাম, মেবি এবার একটা স্টার ড্র করে দিই, এলোমেলো কিছু কাজ করি আমরা, জাস্ট র্যান্ডম। এদেরকে ধরলাম। এখানে যেটা দেখতে পাচ্ছিলাম, ইউনাইট করলে সবাই মিলে ইউনাইট হচ্ছে। বাট আপনি বললেন ভাইয়া আমাকে এই টুকরা যেটা আছে, এইটা এইটা আর এইটা এইটা এটা আর এটা, কয়টা, তিনটা না, এই তিনটাকে জোড়া লাগিয়ে দেবেন, অন্যগুলো আমার কি সমস্যা নেই। কমান্ড চেঞ্জ হয়ে গেছে না এখন আর কিন্তু অল ইউনাইট হচ্ছে না। আমি মার্ক করে দিচ্ছি ও ও ও, এরাই কী হবে, ইউনাইট হবে, জোড়া লাগবে জিনিসগুলো। শিফট এম, শেপ বিল্ডার টুল সিলেক্ট হয়ে যাবে। শিফট এম, এটা পেরেক মেরে ঠুকে রাখেন মাথার মধ্যে। এভরি সিঙ্গেল ডে এই টুল আমি ইউজ করবো, আমরা ইউজ করবো, আপনি ইউজ করবেন। এটা সবচেয়ে কমন টুল, শিফট এম, শেপ বিল্ডার টুল, শিফট এম। এই আর এ হচ্ছে সবচেয়ে নাদুস টুলগুলোর মধ্যে একটা। ও খুবই সিম্পল কাজ করে, ও কাজ একটাই, হয় জোড়া লাগাও, নয় কী করো, ডিলিট করে বাদ দিয়ে দাও। আমি যখন টুলটা নিলাম শিফট এম দিয়ে, খেয়াল করেন তো একটা মাউস পয়েন্টার আসছে, ওটার নিচে কিন্তু কী আছে,
একটা প্লাস সাইন আছে, আছে প্লাস সাইন, এই প্লাস সাইন আছে। আর এটা আর একটা ইন্টারেস্টিং কাজ করে, আপনি যখন এই শেপগুলোর উপর মাউসটা হাত বুলাবেন, ও প্রত্যেকটা পার্ট একটা একটা করে আপনাকে বুঝিয়ে দিবে, এটা একটা পার্ট হইতে পারে, এটা একটা পার্ট হতে পারে। দেখাচ্ছে না, প্রেডিক্ট করতেছে না জিনিসগুলো। আমি এই প্লাসে থাকা অবস্থায় যদি এই টুলটা দিয়ে যে শেপগুলোকে আমি কী করবো, ইউনাইট করবো, এদের মধ্যে যদি এভাবে ড্র করে দিই, 3-4 বার করতে হবে না, জাস্ট হাত বুলে যদি একবার ড্র করে দিই, জাস্ট ওরা কি হয়ে যাবে, একটা শেপ হয়ে যাবে। এরা কিন্তু এখনও কি ইন্ডিভিজুয়াল, কিন্তু ওই তিনটা মিলে কয়টা হয়ে গেছে, একটা। এখন ধরেন আমি এখান থেকে এই তিনজনকে একটা করতে চাচ্ছি, আমি এই তিনজনের মধ্যে ড্র করে দিলাম, ওরা মিলে কয়টা হয়ে গেল, একটা হয়ে গেল। এই জিনিসটা খেয়াল রাখলাম। একটু কন্ট্রোল জেড ব্যাকে যাই। ও এবার উল্টো, আপনি বললেন আমি এই মাঝখানে 2জন কিংবা 3জনকে কেটে বাদ দিব। আমি কিবোর্ডে অল্টারটা চেপে ধরে রাখবো। যতক্ষণ আমি অল্টার চেপে ধরে আছি, আমার পয়েন্টারের নিচে কি দেখতে পাচ্ছি, এখন মাইনাস দেখতে পাচ্ছি। এখনও সে কী করবে, কাটবে। অল্টারটা চেপে ধরে রাখলাম, যেটুকু লাগবে আমি সিলেক্ট করে দিলাম, মাউস ছেড়ে দেওয়ার সাথে সাথে ওটা অ্যাকচুয়ালি কী করবে, কেটে বাদ দিয়ে দেবে। বুঝতে পারলাম? তার মানে আপনি পাজল পিস তৈরি করবেন এখানের মধ্যে, যা লাগবে প্লাসে থাকা অবস্থায় ড্র করে দেন, যেটা লাগবে না অল্টারটা চেপে ধরে সেটা কী করে দেবেন, মাইনাস করে দেবেন। এই টুলটা আমরা প্রত্যেকটা কাজে ব্যবহার করি, এত বেশি কাজে লাগবে এটা, কারণ ও আমাকে যে অ্যাডভান্টেজটা দিচ্ছে ইন্ডিভিজুয়ালি ডিসাইড করার, ওই অ্যাডভান্টেজ এরা দেয় না। ওরা সোজা সাপটা হয় মারো নয় কাটো, এই টাইপের একটা অবস্থা এখানে। কিন্তু এইখানে কেন আসবো, এই টুলে আমরা একটা কারণে আসি, সেটা হচ্ছে ডিভাইড। এই ফিচার শুধু এখানে আছে। যদি সবাইকে রাখতে চাই, সেটা শেপ বিল্ডারও পারে না, সেটা শুধু কে পারে, ডিভাইড পারে। সব কিছু ভেঙে দিবে, টুকরো টুকরো করে রেখে দিবে। এই শেপ নিয়ে কাটাকুটি নিয়ে কথা শেষ। আমরা এই ধরনের টুলসগুলো আর এখানে নেই, মানে শেপ জনিত কাজ কারবার এখন শেষ। আমরা হয়তো এখন ডিফারেন্ট কোনো টুলগুলোতে কি মুভ করতে পারি। এখানে কিছু ফানি টুল আছে, ফান ফ্যাক্টর। এরা আদৌ ডাইরেক্ট কোনো কাজের না, যদি কাজে লাগাইতে না জানেন জিনিসগুলো। একটা শেপ করলাম, এখানে খেয়াল করেন, এখানে কিছু টুল আছে, খেয়াল করছেন, উইথ টুল, র্যাপ টুল, টয় টুল, পকেট টুল, অনেকগুলো টুল আছে। ধরেন যে এটা নিচ্ছি, টয়েল টুল। টুলটা কিন্তু ছোট বড় করা যায়। এই যে টুলের মাঝখানে একটা পয়েন্টার দেখতে পাচ্ছেন, জিনিসগুলো টুলের একটা সাইজ আছে না, আমার কাছে বড় একটা শেপ আছে, আমি এখান থেকে টুইল টুলটা নিলাম। এই মাঝে মাঝে দেখবেন যে আপনাকে এরকম সার্কেল, এই যে শিফট টাইম, শেপ বিল্ডার নিলাম, এই যে পয়েন্টার, এগুলো কিছুই দেখাচ্ছে না। ইনস্টেড আপনাকে এভাবে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, কোনো টুলই দেখাচ্ছে না। আমি যে টুলেই যাই না কেন, ওই টুলের কোনো চিহ্নই আপনাকে এখানে দেখানো হচ্ছে না, শুধু কি দেখাচ্ছে, ক্রস। এই যে যেটাই দিচ্ছি ক্রস ক্রস। আপনি বলেন কেন, টুলের তো আইকন আছে, টুলে তো আইকন আছে, টুল তো দেখানোর কথা আমাকে, তাহলে দেখাচ্ছে না কেন? এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আপনি কোনো একটা টুল নেওয়ার পরে যদি দেখতে পাচ্ছেন যে আপনাকে টুলটা দেখানো হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কিবোর্ডে কি অন হয়ে আছে, ক্যাপস লকটা অন হয়ে আছে। ওই যে বড় হাতের অক্ষর লেখার জন্য ক্যাপস লক আছে না, ওইটা যখন অন করে দিবেন, তখন টুলের আইকনটা কি করে না, শো করে না। কখনো যদি আইকন দেখতে না পান, জাস্ট ওইটা কী করে দেবেন, অফ করে দেবেন। আচ্ছা, ব্যাক টু টপিক। টুইট টুলটা নিলাম, যে কোনো একটা পয়েন্টে ওকে রাখেন, রাখার পর জাস্ট চেপে ধরে রাখেন। এই দেখেন ও কী করতেছে, ও ওই পয়েন্ট থেকে এখানের মধ্যে একটা জিলাপি বানানো শুরু করবে। কী করবে, টুইনিং করবে এলিমেন্টে। আপনি যদি মাঝখানে ক্লিক করে ধরে রাখেন, কাজ করে না, ওকে একটা সাইড দিতে হয় জিনিসগুলো। কোথায়, এখানে সাইডে আসতে হয়। কিংবা ধরেন যে এই পয়েন্টটা খেয়াল করছেন, সে এইটাকে লিকুইফাই করে ফেলবে এই এলিমেন্টটা। এটা গেল একটা জিনিসগুলো। তারপর ধরেন না 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 না, যদি কিবোর্ডের কোনো শর্টকাট প্রয়োজন পড়ে, আমি অবশ্যই এটা বলে দিব ভিডিও দেখার সময়ও। যদি আমি কোনো কিবোর্ড শর্টকাট উচ্চারণ না করি, যদি আমি বলতে না শুনেন, ওখানে কোনো শর্টকাট নেই। আপনাদের ক্লাসগুলো আমি ক্রিকেট কমেন্ট্রির মতো রেকর্ড করছি, ওখানে কোনো মিস্টেক হবে না, আমি বললেই ব্যবহার করবেন। এখানে আছে র্যাপ টুল। ওর কাজ কি দেখেন, ওর কাজ হচ্ছে একটু করে ওই বডিটাকে কী করে ফেলা, বের করে ফেলা। খেয়াল করছেন, র্যান্ডমলি। এটা আমরা স্ক্লাপটিংয়ের জন্য ব্যবহার করি। ধরেন যে আমাকে নর্মাল একটা স্কোয়ারকে একটা পাথরের ঢিবি, একটু এবড়ে খেবড়ে পাথরের ঢিবি বানাতে হচ্ছে, তখন আমরা একটু একটু করে ওর যে পাথরের উঁচু নিচু ভাব থাকে না, ওগুলো তৈরি, একটা এক্সাম্পল দিচ্ছি মাত্র, ওই টুলগুলো তখন আমরা এই জায়গাটা ব্যবহার করি। এরপরে দেখেন, এটা হচ্ছে কি পকেট টুল। এ করে কি, এ জাস্ট পেঁচাই দিবে, মানে একদিক থেকে ওর একটা কলা বের করে এখান থেকে পাকাই দেবো। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি যখন আমরা কোনো একটা
কাল্পনিক ক্যারেক্টার তৈরি করি, ওর নাকে শিং দিতে হচ্ছে, কিছু একটা মানে জাস্ট আমাকে হাতে টেনে বের করতে হচ্ছে জিনিসগুলো, তখন আমরা এগুলো ব্যবহার করি। মাটি দিয়ে কিছু তৈরি করে না স্যার, আপনি যখন স্টাফটিং করবেন টোটালি র থেকে কিছু একটা বানাবেন, তখন এই টুলগুলো মেজর রোল প্লে করে। স্ট্যান্ডার্ড কাজে এদের কোনো কি নেই, কাজ নেই। ওকে, তাহলে এখানে দেখেন এরপর আছে ব্লোড টুল। এই টুল করে কি, এখান থেকে উল্টা পুশ করে দিবে কোথায়, বডি যেটা আছে বডির ভিতরের দিকে শেপটাকে পুশ করে দিবে জিনিসগুলো। তারপর এখানে একটা টুল আছে, এ হচ্ছে মূলত একটু কি করে দিবে, এরকম এবড়ো খেবড়ো করে দিবে, মানে একটু রাফ করে দিবে, সব কিছুকে টেনে রাফ করে দিবে, খেয়াল করেন। তাহলে এক একজনের এক একটা বিহেভিয়ার, এটা জাস্ট দেখে নিচ্ছি। এগুলোকে ব্যবহার করার, কখন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সেটা আপনাকে বের করতে হবে। আপনি চিন্তা করলেন এরকম একটা সামথিং করতে যাচ্ছি, তাহলে আপনি কমপ্লেক্স করে চিন্তা না করে বলুন যে এরকম একটা টুল আছে, টুলটা ধরে দেন না। এটা দেখেন না, একটা শেপকে আমরা কী বানাই ফেললাম, কী ছিল কি, 3-4টা টুল ইউজ করে। তবে এই এই সবগুলো মজার মজার টুল বাদ দিলে এখানে একটা টুল অ্যাকচুয়ালি কাজের, ফার্স্ট টুলটা কী টুল, এটা উইড টুল। আসেন আবার একটু স্ট্রোকের কাছে যাই। আমি একটা স্ট্রেট স্ট্রোক তৈরি করলাম, আমি স্ট্রোক একটা কালার দিলাম, স্ট্রোকটা একটু বড় করে দিলাম, জিনিসটা স্ট্রোকটা সমান করে বড় হচ্ছে না জিনিসগুলো। আমি বললাম যে স্ট্রোকের একটা পাশকে একটু মোটা করেন, একটা চিকন করেন। আপনার সাথে হয়তো মনে পড়বে ভাই একটা তো ইউনিফর্ম আছে, কোনটা, এটা হয়ে গেল। আমি বললাম যে না রে ভাই আরও মোটা করেন। আপনি তাহলে চিন্তা করবেন আচ্ছা এটা আরও বাড়াই দিই জিনিসগুলো, হ্যাঁ এটা আরও বাড়াই দিচ্ছেন, হয়ে গেল না এলিমেন্টটা। কিন্তু এই সেম কাজটা এই টুলটা আরও এফিসিয়েন্টলি করতে পারে। কে, উইথ টুল। সে করে কি দেখেন, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে উইথ আছে না, এই কালারটা আছে না, কালারটাকে সিলেক্ট করে যতটুকু ইচ্ছা কি করতে পারবে, এক্সপ্যান্ড করে দিতে পারবে। স্ট্রোকটা এখন স্ট্রোকের জায়গাতে আছে, পাতের জায়গাতে আছে, গায়ের যে কালারটাকে সে কী করে দেবে, এক্সপ্যান্ড করে দিবে। আর এটা শুধু যে উপরে করবে তা নয়, এ মাঝখানে ক্লিক করে প্যাটের মাঝখান থেকে এটাকে কী করতে পারবে, সে বের করে দিতে পারবে। ওর কাজ হচ্ছে কালারটাকে কী করা, বের করে দেওয়া, যতটুকু প্রয়োজন ততটুকু বের করে দেওয়া। যদি আমি এটাকে বড় করার চিন্তা করি, এটাকে যদি ধরেন যে বড় করে দিলাম, এটা চাইলে আপনি একেবারে কী করতে পারবেন, চিকন করে দিতে পারবেন। আবার মাঝখান থেকে এইটা একটু বাঁকাই দিতে পারবেন, এদিক থেকে আবার একটু কী করতে পারবেন, বাড়াই দিতে পারবেন। তাহলে দেখেন ছোট্ট একটা শেপ তৈরি করে ফেললাম, কি থেকে, একটা লাইন স্ট্রোক থেকে। ইউজুয়ালি যদি কোনো ডিজাইনারকে এটা করতে দিই, সে পেন টুল দিয়ে করবে, নয়তো একটা শেপ বানিয়ে শেপ বিল্ডার দিয়ে কাটবে, সামথিং অন্য কোনো ওয়েতে যাবে। কিন্তু কুইক কিছু টেকনিক জানা থাকলে এই কাজগুলো কি দিয়ে করা যায়, একটা সিঙ্গেল টুল দিয়েও করা যায়। এবার দুটো টুল নিয়ে কথা বলবো, এগুলো হচ্ছে ব্রাশ টুল। কী টুল, ব্রাশ টুল। মানে আপনি ব্রাশ মানে কি, ব্রাশ করা যায়, ব্রাশ না। ফটোশপে অ্যাকচুয়ালি ব্রাশ করা যায় না, এগুলা সরি মাই ব্যাড, ইলাস্ট্রেটরে ব্রাশ করা যায় না। এটা কোথায় যায়, ফটোশপে করা যায়। মানে আক্ষরিক অর্থে যে ব্রাশটা করি আমরা এভাবে করে, ওইটা ফটোশপে করা যায়। ইলাস্ট্রেটরে ব্রাশটা ইলাস্ট্রেটর অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হয় জিনিসগুলো, কিন্তু তাও বুঝি আমরা। এখানে এই ব্রাশ টুলের ভিতরে দুটো টুল দেওয়া আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটা হচ্ছে ব্লু ব্রাশ। দুটোর বিহেভিয়ার আলাদা, দুটোর কাজ করার ধরন আলাদা, দুইজন কখন কোথায় কাজ করবে সেই বিষয়টাও কি আলাদা। একটু মনোযোগ দেন স্যার, শিখে নেন জিনিসটা। আমি যখন পেইন্ট ব্রাশটা সিলেক্ট করলাম, এই পেইন্ট ব্রাশ সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা স্ট্রোক কালার নিতে পারেন। স্ট্রোক কালার নিয়ে এই টুলটা দিয়ে ড্র করে দিলে ও কী করবে, স্ট্রোকটা ড্র করবে, কারণ এটা একটা ব্রাশ, ওই যে এঁকে দিলেন, তৈরি হয়ে গেল জিনিসটা। আচ্ছা, যদি স্ট্রোকের সাথে একটা ফিল কালারও থাকে, ফিল কালার সহ ড্র করবে, কোনো প্রবলেম নেই। তার মানে আমি চাইলে একে শুধু ফিল দিয়েও ইউজ করতে পারবো, চাইলে শুধু স্ট্রোক দিয়েও করতে পারবো। আচ্ছা, এটুকুই কি শেষ এর কাজ? একেবারেই না। এখানে যতগুলো টুল আছে, এই টুলের কিছু হিডেন সেটিং আছে। ওই সেটিংগুলো আপনি শুধুমাত্র ওই টুলের উপরে ডাবল ক্লিক করে অ্যাক্সেস করতে পারবেন। ওই টুলটার উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন, ওর সেটিংগুলো কি আপনার সামনে চলে আসবে এবং আপনি এগুলোকে টুইক করতে পারবেন। এখানে কিছু সেটিং আছে, খেয়াল করেন। এটা হচ্ছে ফিডালিটি, কিংবা আমরা বলতে পারি সেন্সিটিভিটি, কিংবা আমরা বলতে পারি স্মুথনেস, হোয়াট এভার, যেটা বলি না কেন। যখন কিছু একটা আমরা আঁকবো, আপনি কি চাচ্ছেন, আপনার হাত যদি একটু কেঁপেও যায়, ওটাই ড্র হবে? মানে আপনি পারফেকশন চাচ্ছেন, প্রিসিশন চাচ্ছেন, নাকি একটু বাঁকাতোরা হয়ে গেলো, সফটওয়্যারকে বলছেন যে ভাই একটু স্মুথ করে দাও না, আমার হাত কাঁপতেছে ঠিক আছে, বাট তুমি একটু কী করে দাও, স্মুথ করে দাও। দুটো চাওয়া থাকতে পারে। যদি ফিডালিটি অ্যাকুরেট করে দিই, আমরা এক্স্যাক্টলি যা আঁকবো, একটু করে যদি হাত কাঁপাইয়ে ফেলি এই জায়গার মধ্যে, ও ওইটাই কী করবে স্যার, ড্র করবে। খেয়াল করছেন, কিছু বাদ দেয় নেই, যা ড্র করলাম তাই আছে। ডাবল ক্লিক করলাম, ওকে বললাম স্মুথ করে বানাও জিনিসগুলো। আমি চেষ্টা করব এরকম করে আবার একটা জিনিস তৈরি করার।
কিন্তু সেটাকে ওভাবে করে তৈরি করে নি, সেটাকে অটোমেটিক কী করে দিল, স্মুথ করে দিল জিনিসগুলো। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। আবার এটাই ডিসঅ্যাডভান্টেজ। আপনি বলেন ভাই করতেছি একটা হয়ে যাচ্ছে একটা স্মুথ চাচ্ছি, ঠিক আছে, তাই বলে কি এরকম পুরো পাল্টাই দিবে নাকি? আপনি বলেন যে স্মুথও করো, বাট আমি যেটা করলাম সেটাও রাখো। যদি বিষয়টা এরকম হয়, আমি ওর সেটিংটা রাখবো এখানে। এখন সে স্মুথও করবে, আমি যেটা আঁকলাম আমার আঁকার যে একটা ভাইব, যে স্ট্রোকগুলো আছে ওগুলোও কি থাকবে, বরাবর থাকবে। এখানে আসেন, ফিল উইথ ব্রাশ স্ট্রোক, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পাথ, এগুলোতে টিকমার্ক দিতে হবে। যেমন ফিল উইথ ব্রাশ স্ট্রোক, এটার মানে কি, এটাতে একটু পরে আসি। এখানে বুঝেন, কিপ সিলেক্টেড, স্যার আঁকার পর এটা সিলেক্ট হয়ে আছে না, আরেকটা কি আছে, এডিট সিলেক্টেড। তাহলে কিছু একটা আঁকলাম, আপনি বলেন যে কিরে যাওয়ার কথা ছিল বামে, চলে গেলাম কোথায়, ডানে, আবার কন্ট্রোল জেড দিয়ে কাটবেন, আবার ড্র করবেন না, না প্রয়োজন নেই। যেহেতু ওর কাছে সেটিং আছে কি, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পাথ, আপনি ওর বডির উপর থেকে কারেকশন দেখাই দিবেন, সেটা কি করে নেবে, কারেক্ট করে নেবে। বুঝতে পারলাম? তাহলে যদি স্লাইটলি যদি মিস্টেক হয়ে যায়, ডিফারেন্ট ডিরেকশনে চলে যায়, যেখান থেকে সলভ করা প্রয়োজন জাস্ট ওখান থেকে আবার ওকে ডিরেকশনটা অ্যাসাইন করে দেবেন, সেটা কী করবে, ঠিকঠাক মতো করে নেবে। এবার আসি এখানে, এই যে কথাটা ছিল ফিল নিউ ব্রাশ স্ট্রোক, এটার কাজ কি স্যার? ইউনিফর্মের পাশেও মনে কিছু একটা আছে, এটা নিয়ে কথা বলেছি না, এখন এটা নিয়ে কথা বলা হয়নি। দেখেন ইলাস্ট্রেটরে বেশ কিছু ইন্টারেস্টিং অ্যাপিয়ারেন্স আছে, এখানের মধ্যে অ্যাপিয়ারেন্স আছে। এই অ্যাপিয়ারেন্সগুলো অ্যাকচুয়ালি আপনি যে কোনো স্ট্রোকের উপর কী করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো স্ট্রোকে অ্যাপ্লাই করতে পারবেন। সব বাদ দেন, এটা দেখতে পাচ্ছেন, এটা কী বলেন তো, ডেনিম সেম, তার মানে হচ্ছে জিন্সের যে স্টিচ থাকে বোটে দিয়ে একটা সেলাই হয় না, আপনার জিন্স প্যান্টের ডান পায়ের পাশে একটা সেলাই হয় না, জাস্ট ওই সেলাইটা দেখতে পাচ্ছেন। এখন ধরেন যে আপনি একটা লাইন করলেন, কিংবা যা হবে হোক একটা স্ট্রোক আছে, আপনি এখান থেকে এই যদি ডেনিমটা সিলেক্ট করে দেন, এটার মধ্যে আর কালার অ্যাপ্লাই হবে না। এখন কালার আছে না, কালার অ্যাপ্লাই হবে না, তখন অ্যাপ্লাই হবে কোনটা, ওই ডেনিমের ডিজাইনটা। ঠিক তেমনিভাবে আরও অনেক কিছু কি এখানে অ্যাপ্লাই করার মতো আছে। তাহলে এটা জানলাম যে আছে, বাট আমাকে পেইন্ট ব্রাশ টুল কথাটা কি বলছিল, সে বলছে ফিল উইথ ব্রাশ স্ট্রোক, তার মানে ও বলতে আছে আপনি যদি এখান থেকে স্টাইলটা সিলেক্ট করেন, আমি ওইটা দিয়েই বানাই কী করতে পারবো, ড্র করতে পারবো, আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। আপনি ধরাই দেন, আমি ওটা দিয়েই কী করতে থাকবো, যা আঁকবো তা ওটাতে কি অ্যাপ্লাই করতে থাকবো। বুঝতে পারলাম? নর্মাল শেপ হলে আগে আঁকো, তারপর ওইটাকে ধরে অ্যাপ্লাই করো, কিন্তু পেইন্ট ব্রাশ বলছে আপনি আগে আমাকে বলে দেন কী দিয়ে আঁকবেন, আমি ওটা দিয়ে কি জিনিসটা তৈরি করতে থাকবো। এখানে আরও আছে, ধরেন যেটা নিলাম, এই যে পেয়ে গেলাম না জিনিসটা, এই সুন্দর সুন্দর কিছু লাইন দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন গ্রিটিং কার্ড কোনো ডিজাইন করার সময় আমরা কী করি, এগুলোকে ব্যবহার করে থাকি। স্ট্যান্ডার্ড ব্যাকে ফিরে যেতে হলে কোনটা ধরবেন স্যার, বেসিক। বেসিকে গেলে আপনার এটা আবার কি হয়ে যাবে, আবার চলে আসবে কোনটা, এই যে এইগুলো, এই ডটগুলো সিলেক্ট করবেন, আবার আপনি নর্মাল মোডে কি ফেরত চলে আসবে। ক্লিয়ার স্যার? এবার আসেন এর পরের যে টুলটা আছে, এটাতে কোন টুল, ব্লু ব্রাশ টুল সিলেক্ট করলাম। এর কাজ কি, স্ট্রোক কালার আছে, একটু মনোযোগ দিয়ে এই জায়গাটায় স্ট্রোক কালার আছে, কিছু একটা ড্র করলাম, আসছে, এটা কি স্ট্রোক না ফিল, কালার কি দিলাম, আঁকলাম, এটা কি স্ট্রোক না ফিল, বলার উপায় নাই। এখানে একটা শিখেন, প্রফেশনাল হন এখন থিঙ্কিংয়ে। আমি জানি না, আপনি বলবেন আমি জানি না, কেন, আমি কীভাবে জানবো, সফটওয়্যার আমাকে কিছু বলছে না, আমাকে এটা জানতে হলে আগে ওটাকে ধরতে হবে, মানে ওটা সিলেক্টেড থাকতে হবে। সিলেক্ট থাকার পর সফটওয়্যার আমাকে বলবে এটা ফিল না স্ট্রোক, যদি ফিল হয় কালারটা কোথায় দেখাচ্ছে, ফিলে, বোঝা গেল? আর যদি ডিসিলেক্ট করি তখন একটু আগে কালারটা কোথায় দেখাচ্ছিল আমাকে, স্ট্রোকে। তাহলে এটা কি সেটা বুঝতে হলে অ্যাটলিস্ট ওটাকে কী করতে হবে, আমাকে ধরতে হবে, অথবা যে টুল দিয়ে আমরা ডিজাইন করবো সেই টুলটাকে চিনতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে। আসেন ওইটা বুঝি এবার। আমি যখন ব্লু ব্রাশ টুলটা নিলাম, জাস্ট স্ট্রোক কালার দিয়ে এঁকে দিলাম, বাট ব্লু ব্রাশ টুলের একটা বিহেভিয়ার হচ্ছে সে স্ট্রোকে কাজ করতেই পারে না। আপনি স্ট্রোক কালার দিয়ে ড্র করলেও সে ওটাকে কী বানিয়ে দেবে, ফিল বানিয়ে দেবে। ওর উপর ডাবল ক্লিক করেন, তফাৎটা বুঝতে পারছিলাম না, কারণ এটা অফ ছিল, কিপ সিলেক্টেডটা অফ ছিল। দেখেন এখন স্ট্রোক না দিলাম, স্ট্রোকের টান, আমি ক্লিকটা ছাড়বো, ও আস্তে করে কালারটা কোথায় পাঠিয়ে দেবে, ফিলে, কারণ ও বলছে আমি স্ট্রোকে কিছু আঁকিই না। স্ট্রোকে আঁকে কে করতে পারে, পেন ব্রাশ টুল, ব্লু ব্রাশ টুল কী করে না, স্ট্রোকে আঁকে না, ও অনলি কিসে আঁকবে, ফিলে। এবার আসেন এখানে কিছু জিনিস শিখে, আপনি ও যে আঁকবে ওর একটা ছোটো সার্কেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কি হয়, বড় হয় ছোট হয়।
পি, কিবোর্ডে পি আছে না, পি এর পাশে দেখবেন লেফট ব্রেকেট রাইট ব্রেকেট আছে। কিবোর্ডে পি এর পাশে লেফট ব্রেকেট রাইট ব্রেকেট আছে। আপনি রাইট ব্রেকেটটা চেপে ধরলে ওই বড় সার্কেলটা কী হবে, আরও বড় হবে। আমি লেফট ব্রেকেট চেপে ধরলে এটা আরও কী হবে, ছোট হবে। তাহলে আপনি ডিসাইড করেন কতটুকু হবে। এরপর যে কালারটা প্রয়োজন সেটা ফিলে ধরেন, স্ট্রোকে ধরেন, রিয়েলি ডাজেন্ট ম্যাটার, কারণ আলটিমেটলি সেটাও পাঠাবে কোথায়, ফিলে। আপনি জাস্ট ড্র করে দেন, ওই সাইজে কী হবে, জিনিসটা ড্র হবে। বুঝতে পারলাম? এইটুকুই নয়, ওর উপর ডাবল ক্লিক করেন, ওর যে সার্কেলটা আছে এটাকে আপনি কী করতে পারবেন স্যার, স্কুইজ করতে পারবেন, চাপটা করতে পারবেন। আপনি আস্তে করে এই জিনিসটাকে ধরে বললেন একটু চাপাও, চাপানোর উপর ধরেন যে একটু করে আপনি রোটেট করে দিলেন এই আকারে। তাহলে এখন যে ছোট সার্কেল ছিল এখন আর এটা সার্কেল নেই, এটা এখন চাপটা বাঁকা হয়ে গেছে। এটা দিয়ে এখন আপনি চাইলে কী করতে পারবেন, কিছু ইন্টারেস্টিং ডিজাইন তৈরি করতে পারবেন। যেমন এটা একটু বড় করি আমরা, কী করা যায়, যেমন এগুলো দিয়ে ক্যালিগ্রাফি তৈরি করা হয়, মানে একদম হাই হ্যালো লেভেলের ক্যালিগ্রাফি তৈরি। ক্যালিগ্রাফি বুঝি আমরা, ওই যে কতগুলো লেখা আছে না, খুব সুন্দর করে বাংলা লেখা ঘুরে প্যাঁচে সুন্দর করে লেখা হয়, ওগুলো ক্যালিগ্রাফি বলে। একদম বেসিক্যালি বলছি আর কি। এই দেখেন, বুঝতে পারলেন? এটা কিন্তু একটা কী ছিল স্যার, সার্কেল ছিল। আমি এইভাবে করে কেন পাচ্ছি, কারণ আমি ওই সার্কেলটাকে কী বানিয়েছি, ভর্তা বানিয়েছি চেপে, তারপর ওটাকে বাঁকিয়েছি, বাঁকানোর পর ওটা দিয়ে কী করেছি, ড্র করেছি। যদি এটা নর্মাল হতো, মানে এটা যদি নর্মাল করে রাখতাম আমরা, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা এভাবে আসতো, মানে একদম বেসিক স্ট্যাটিক। কিন্তু ছোট্ট করে একটা কাজ করার কারণে এটা ডাইনামিক হয়ে গেছে না, দেখতে আরেকটু কি ভালো দেখাচ্ছে না, ডিফারেন্ট দেখাচ্ছে জিনিসগুলো। তাহলে এগুলো ছোটো ছোটো বিষয়, এই টেকনিক্স ফিচার্সগুলো কি আমরা মাথায় রাখবো।